জানি যে গত ১৫ বছরে যে আধিপত্যবাদী শাসন, যেটিকে এখন ফ্যাসিবাদী শাসন হিসেবে অভিহিত করা হচ্ছে, ওই সময়টিতে বিএনপির মধ্যে অন্তত ৩ থেকে ৪টি গ্রুপ তারা পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব এবং সংঘাতে লিপ্ত ছিল। আর এ সকল গ্রুপ কেউ ভারতপন্থী, কেউ চীনপন্থী, কেউ আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছিল, আর কেউ কেউ তার বাসায় কয়েকজন ইউরোপীয় যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন তাদেরকে দাওয়াত করে একবেলা খাইয়ে তারা তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন দলের মধ্যে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি। আরেকটি পক্ষ ছিলেন যারা ঘন ঘন দিল্লি যেতেন, কলকাতা যেতেন, বলতেন আমরা দিল্লির লোক। কেউ কেউ ডিজিএফআইয়ের লোক, আবার সরকারের সঙ্গে, মানে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তলে তলে ভালো সম্পর্ক রয়েছে এরকম শীর্ষ নেতাদের কয়েকজন দলের মধ্যে বেশ প্রভাবশালী ছিলেন। তারা মাঝে মধ্যে গ্রেপ্তার হতেন নিজেরা, আবার তাদের হুকুমে বা তাদের ইচ্ছায় দলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে যে সকল লোক সরকারপন্থী বলে পরিচালিত ছিল, তাদের যে যারা প্রতিপক্ষ ছিলেন দলের মধ্যে, তারা জেলে যেতেন, অপদস্থ হতেন, মামলা মোকদ্দমায় পড়তেন। এগুলো আওয়ামী লীগ জামানাতে রীতিমতো ওপেন সিক্রেট ছিল। তার আগে যদি ধরেন 1/11-এর সময়, 1/11-এর সময় স্পষ্টতই কয়েকটা ভাগ। একটি ভাগ হলো সংস্কারবাদী, আর একটা ভাগ হলো প্রো বিএনপি, তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি যাদের অবিচল আস্থা ছিল। এই দুটো ভাগের বাইরে আবার হাওয়া ভবনপন্থী, তারেক রহমানপন্থী বনাম বেগম খালেদা জিয়াপন্থী, এটা ছিল উপগ্রুপ। এই ছিল 1/11-এর সময়টিতে। আরেকটি গ্রুপ ছিল যারা অ্যাবান্ডেন্ট, দুর্নীতিবাজ, এবং দলের নেতাকর্মী মনে করতো যে এদের কারণে মূলত দলের পতন হয়েছে। এখন যেভাবে সালমান এফ রহমান, আনিসুল হক, এস আলম, সামিদ গ্রুপ এদেরকে যেভাবে মীর জাফর মনে করছে আওয়ামী লীগের লোকজন, ঠিক একইভাবে 1/11-এর সময়টিতে বিএনপির অনেক নেতাকর্মী, অন্তত চিহ্নিত 50 থেকে 60 জন শীর্ষ এবং জুনিয়র কর্মকর্তা, যাদের বিরাট অংশ বেগম জিয়ার কাছাকাছি থেকে হারিস চৌধুরীর নেতৃত্বে একটা আন্ডারওয়ার্ল্ড গড়ে তুলেছিল। আরেকটি গ্রুপ হাওয়া ভবনের নেতৃত্বে থেকে তারা একটা আন্ডারওয়ার্ল্ড, প্যারালাল আন্ডারওয়ার্ল্ড গড়ে তুলেছিল। তো এদের মধ্যে যে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, কাটাকাটিতে বিএনপির যে সর্বনাশ হয়েছে, বিএনপিকে ক্ষমতা হারাতে হয়েছে, এ কারণে বিএনপির নেতা এবং কর্মী টপ থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে বিতর্কের ঊর্ধ্বে রেখে নিচের যারা লেভেল, তাদের সবাইকে আলাদা করে গালাগাল করত। তো এই যে প্রথমে দুটো গ্রুপ, তারপরে দুটো সাব গ্রুপ, আর সর্বশেষ দুর্নীতিবাজ গ্রুপ, এভাবে ছিল 11 পর্যন্ত। তো দুর্নীতিবাজ যে গ্রুপটি, তারা আওয়ামী লীগের জমানাতে অনেকে জেলে ছিলেন, অনেকে দেশের বাইরে পালিয়েছিলেন। কিন্তু এই বিপ্লবের পর সবার আগে, এমনকি জেলখানার দরজা খুলে দেওয়ার আগে, আওয়ামী লীগের যে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচার যে জায়গাগুলোতে একেবারে মাখন ছিল, ঠিক সেই জায়গাগুলো দখল করার জন্য ওই যে চক্রটি, যে চক্রটি দুর্নীতিবাজ ছিল, যাদের কারণে 11 অনিবার্য হয়ে পড়েছিল, এবং যাদের মধ্যে ভাইয়া গ্রুপ, আম্মা গ্রুপ হিসেবে চিহ্নিত ছিলেন, তারা এক হয়ে গেল। তারা এক হয়ে ওই জেলখানা থেকে যে সকল সন্ত্রাসী বেরোলো, তাদের নেতৃত্ব গ্রহণ করে টোটাল কমপ্লিটলি ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু তারা নিয়ন্ত্রণ করছে টিল নাও। এবং এদের কারণে যাদের সঙ্গে বিএনপির আসলে কোনো যোগাযোগ নেই, এমনকি তারেক রহমান সাহেবের সঙ্গে কিন্তু এদের যোগাযোগ নেই। কয়েকজন দলের পোর্টফোলিওতে আছেন, কিন্তু তারেক রহমান সাহেব হয়তো জানেন না যে তার জানি দুশ্মন, এবং তাকে এবং তার দলকে ক্ষমতাচ্যুত করে 1/11 ঘটনার জন্য যারা দায়ী, সেই সমস্ত লোকের সঙ্গে দলের এই পদধারী লোকের সংযোগ আছে, এটা এখনো পর্যন্ত তিনি বিশ্বাস করতে পারছেন না। এটা হলো তার ট্র্যাজেডি। তো সেই গ্রুপটি গত 14 মাস ধরে মূলত ফাইন্যান্সিয়াল ম্যাটার, চাঁদাবাজির ম্যাটার যা কিছু আছে, এমনকি দলের মনোনয়ন পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে, দলের অন্যান্য প্রভাবশালী নেতাদেরকে ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, লোভ দেখিয়ে।
তারা যাচ্ছে না, তারা ডেকে পাঠাচ্ছে, তারা কোথাও যাচ্ছে না, কিন্তু তারা টেলিফোন করছে, তাতে কিন্তু কাজ হয়ে যাচ্ছে অনেকটা সেই আন্ডারওয়ার্ল্ডের ডনের মতো। তো এটা জাস্ট একটা বাস্তব সমস্যা। এর বাইরে গত 14টি মাসে যেটি আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি, সেটি হলো বিএনপিকে জলে স্থলে অন্তরিক্ষে বন্ধুহীন করার জন্যে, বিএনপিকে জলে স্থলে অন্তরিক্ষে অসংখ্য শত্রু মোকাবেলা করার জন্য বা মুখোমুখি করার জন্য অনেকগুলো ম্যাটিকুলাস ডিজাইন তৈরি করা হয়েছে। প্রথমত হলো পশ্চিমের সঙ্গে বিএনপির যে সম্পর্কটি, এই সম্পর্কটি যেন ভালো না হয়, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার সঙ্গে। এই জন্য একটি চক্র কাজ করছে বিএনপির ভেতরে। এই জন্য একটি চক্র কাজ করছে আওয়ামী লীগের, জামাতের, এমনকি সরকার এবং গোয়েন্দা সংস্থার লোকগুলো। ফলে গত 14 মাসে আপনি দেখেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার যে দৃষ্টিভঙ্গি বিএনপি সম্পর্কে কতবার পরিবর্তন হয়েছে। দ্বিতীয়ত, বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে চমৎকার একটি নির্বাচন করে তারা ক্ষমতায় আসার জন্য, এবং এই বিষয়টিকে তারা যত সহজ মনে করেছিল, জনাব তারেক রহমান সাহেব কিন্তু অতটা সহজ মনে করেননি। তিনি সুদূর প্রবাসে থেকেও যেটি বলার চেষ্টা করেছেন যে এবারের নির্বাচনটা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে জটিল মনে হয়। তিনি আরও বলার চেষ্টা করেছেন যে যত সহজে আপনারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করছেন, পরিবেশটা কিন্তু অত সহজ হবে না। দলের চাঁদাবাজ, যাকে বলা হয় মাস্তান, আজে বাজে লোক যারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন। কয়েক হাজার সেই অবাধ্য নেতাকর্মীকে, দুষ্ট প্রকৃতির নেতাকর্মীকে তিনি বহিষ্কার করেছেন, কিন্তু ফলাফল হিতে বিপরীত হয়েছে। সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক অন্তত 14 মাসে বা 15 মাসে 3-15-45 বার গোপনে এবং প্রকাশ্যে একবার ভালো হয়েছে, একবার খারাপ হয়েছে। আরও অবাক করার বিষয় হলো যে সরকার এবং বিএনপি একে অপরকে কেউ বিশ্বাস করছে না। একেবারে প্রথম দিন থেকে তারা বিশ্বাসের অভিনয় করছে, বন্ধুত্ব করার জন্য তারা অভিনয় চালিয়ে যাচ্ছে, কিন্তু একে অপরকে যেটাকে নিখাত সম্পর্ক বলা হয়, বন্ধুত্ব বলা হয়, এটি সরকারের সঙ্গে বিএনপির কখনো হয়নি। এই গেল এক। এর বাইরে এনসিপি, জামাত, এদের সঙ্গে তারা 100 বার, মানে গত 15 মাসে 100 বার শত্রুতা করার চেষ্টা করেছে, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করেছে এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে তাদেরকে আঘাত করতে হবে, সাস্টেন করতে হলে তাকে আঘাত করতে হবে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়ে আবার বিএনপি সেখান থেকে ফেরত এসেছে। তাহলে সরকারের সাথে গেল, প্রধান দুটিও রাজনৈতিক শক্তির সঙ্গে গেল, আর থার্ড সেনাপ্রধানের সাথে তাদের সম্পর্ক কেমন হবে, তারপর আওয়ামী লীগ সম্পর্কে তাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা কেমন হবে, তারপর অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা কিভাবে বন্ধুত্ব করবে, এই বিষয়গুলোর মধ্যেও তারা টানাপোড়েনের মধ্যে এখন পর্যন্ত আছে। কোনো একটি বিষয়